বৈরূপ চিত্র বৈচিত্র্যে আপনাদের সবাইকে স্বাগতম। আজ থেকে পড়ে শোনাব জার্মান সাহিত্যিক এরিখ মারিয়া রেমার্কের বিখ্যাত উপন্যাস আ টাইম টু লাভ অ্যান্ড আ টাইম টু ডাই। বইটি অনুবাদ করেছেন অসিত সরকার। বাংলায় এটার শিরোনাম দিয়েছেন প্রেম, মৃত্যু, ভালোবাসা। এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1954 সালে। 1958 সালে এই উপন্যাসটি জার্মানিতে চলচ্চিত্রায়িত হয়, যাতে রেমার্ক অধ্যাপকের চরিত্রে অভিনয় করেছিলেন। তাহলে শুরু করছি এরিখ মারিয়া রেমার্কের বিখ্যাত উপন্যাস আ টাইম টু লাভ অ্যান্ড আ টাইম টু ডাই। এক এক দেশে মৃত্যুর চেহারা এক এক রকম। শুধু চেহারা নয়, তাদের গন্ধও। আফ্রিকায় প্রচণ্ড গোলাবর্ষণের দীর্ঘদিন পরেও দেখা যায় ছড়ানো ছিটানো মৃতদেহগুলো পড়ে রয়েছে রণাঙ্গনে। তখনও কবর দেওয়া হয়নি। রাত্রিরে বাতাসে থমথম করছে দম বন্ধ করে দেয়া চিমসে একটা গন্ধ। হাওয়ায় সারা শরীর ফুলে ঢোল হয়ে গেছে। মিটমিটে তারাদের ভুতুরে আলোয় মৃতদেহগুলোকে মনে হবে কতগুলো প্রেতচ্ছায়া যেন সীমাহীন ক্লান্তিতে মাটি আঁকড়ে পড়ে রয়েছে। অথচ কয়েক সপ্তাহ পরেই আবার দেখা যাবে ফুলে ওঠা দেহগুলো শুকিয়ে আমসি হয়ে গেছে। কঙ্কালসার শরীরে সামরিক পোশাকগুলো ঢলঢল করছে। আফ্রিকার উত্তপ্ত বালি, প্রচণ্ড দীপ্ত সূর্যের চোখ ঝলসানো রূপলি রোদ আর রুক্ষ আবহাওয়ায় মৃত্যুর চেহারাটা কেমন যেন শুকনো ধরনের। অথচ তুষার ছাওয়া এই রাশিয়ায় মৃত্যুর চেহারাটা ঠিক তার উল্টো। শুধু পিচ্ছিলি নয়, বিশ্রী দুর্গন্ধে পেটের নাড়ি ভুড়ি পর্যন্ত উঠে আসে। কয়েকদিন ধরে সমানে বৃষ্টি ঝরছে, তার সঙ্গে শুরু হয়েছে বরফ গলার পালা। মাসখানেক আগেও রাতের পর রাত বরফের পুরু স্তর পড়ে বিধ্বস্ত এই গ্রামের প্রতিটি বাড়ি ছাদ পর্যন্ত ডুবে গিয়েছিল। এখন ধীরে ধীরে বরফ গলে বাড়িগুলো স্পষ্ট হচ্ছে। প্রথমে জানলার কাঠামো, দরজার খিলান, তারপরে নিচের সিঁড়িগুলো। সবশেষে গলা বরফের সঙ্গে দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে ছড়ানো মৃতদেহগুলো। মৃতদেহগুলো কয়েক মাস আগের। এর আগে বহুবার যুদ্ধের ঝড় বয়ে গেছে এই গ্রামের ওপর দিয়ে, নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারিতে। এখন এপ্রিল মাস। প্রথমে তুষার ঝড় মৃতদেহগুলোকে ঢেকে দিয়েছিল। কখনো কয়েক ঘন্টার মধ্যে এমন তুষারপাত হয়েছে যে সব উদ্ধারকারী সৈন্যরা পর্যন্ত মৃতদেহ খুঁজে পায়নি। তারপর থেকে হাসপাতালের নোংরা রক্তাক্ত বিছানা ধবধবে সাদা চাদরে ঢেকে দেওয়ার মতো প্রতিদিনই শুভ্র তুষার বিছিয়ে গেছে তার নতুন আস্তরণ। প্রথমে চোখে পড়ল জানুয়ারির মৃতদেহগুলো। ওগুলো ছিল সবচেয়ে ওপরে। এপ্রিলে বরফ গলার পালা শুরু হতেই ওগুলো বেরিয়ে এলো। দেহগুলো জমে শক্ত কাঠ, মুখগুলো ঘষা মোমের মতো ধূসর। গ্রামের পেছনে নিচু পাহাড়টায় যেখানে বরফ তত গভীর নয়, সেখানে পাথরের মতো শক্ত মাটি কেটে কিছু মৃতদেহ এর আগেই কবর দেয়া হয়েছিল। যদিও কাজটা খুব কঠিন, তবু কবর দেয়া হয়েছিল শুধু জার্মান সৈন্যদেরই। রাশিয়ান সৈন্যরা পড়েছিল খোলা প্রান্তরে। আবহাওয়া একটু শান্ত হবার পর মৃতদেহগুলো থেকে দুর্গন্ধ ছাড়তে শুরু করল। গন্ধ যখন তীব্র হয়ে উঠল, দেহগুলোর ওপর কয়েক বেলচা বরফ চাপিয়ে দেয়া হলো। কবর দেবার প্রয়োজনও হয়নি, কেননা কেউ বলতে পারে না এই গ্রামটাকে কতক্ষণ নিজেদের দখলে টিকিয়ে রাখা যাবে। তাছাড়া জার্মান সৈন্যবাহিনী এখন পিছু হটছে। এগিয়ে আসা রাশিয়ান সৈন্যরা যদি প্রয়োজন মনে করে, নিজের লোকজনদেরকে কবর ওরা নিজেরাই দিয়ে দেবে। ডিসেম্বরে মৃত সৈন্যদের কাছ থেকে খুঁজে পাওয়া অস্ত্রশস্ত্র, যেগুলো জানুয়ারিতে মৃত সৈন্যরা ব্যবহার করেছিল, এবার সেগুলোকে দেখা গেল। রাইফেল, হাতবোমা আর মাথা থেকে খুলে যাওয়া ইস্পাতের ভারী শিরস্ত্রাণগুলো মৃতদেহর চেয়ে বেশি বরফের গভীরে ডুবে গিয়েছিল। সামরিক পোশাকের ভেতরে বিশেষ চিহ্ন দেখে মৃতদেহ কাদের চিনে নেওয়া খুব একটা কঠিন নয়, কিন্তু কখনো কখনো তাও সম্ভব হয় না। জলে ভিজে নষ্ট হয়ে যায়,
ওদের হা হয়ে থাকা মুখের ভেতরে জল জমে থাকে। কখনো কখনো দু একটা অঙ্গ প্রত্যঙ্গ পচে গলে যায়। কখনো আবার কয়েকদিন খোলা রোদ্দুরে পড়ে থেকে চোখগুলোই গলে গেল। প্রথমে দীপ্তিহীন চোখের মণিগুলো গলে গিয়ে থকথকে জেলির মতো দলা পাকিয়ে যায়। তারপর কোটরে জমা বরফ জল চোখের কোল বেয়ে ধীরে ধীরে গড়িয়ে পড়ে। হঠাৎ দেখলে মনে হবে ঠিক যেন ওরা কাঁদছে। হয়তো কখনো গুড়ি গুড়ি তুষারের আবরণ জমে দেহগুলো কয়েকদিনের জন্য জমাট বেঁধে রইল। তারপরেই আবার হঠাৎ একদিন মন্থর গুমোট বাতাস বইতে শুরু করল। এতদিন পর এই প্রথম বিস্তীর্ণ তুষার প্রান্তরে মানুষের চিহ্ন চোখে পড়ল। জীর্ণ ধূসর সামরিক পোশাক পরা দুটি মানুষ। একজন চকিতে থমকে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, ওই যে ওখানে আর একটা। ইম্মেরমান দুপা এগিয়ে এলো। কই, কোথায়? ওই তো। জাওয়ের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, গির্জাটার সামনে। আমরা ওকে খুঁড়ে বার করব নাকি? কি দরকার, ঝড়েও আপনিই বেরিয়ে আসবে। এখানে এখনো কমসে কম ৩-৪ ফুট বরফ জমে আছে। শালা রাশিয়ার এই গ্রামটাই দেখছি সবচেয়ে নিচু। চলো, বুটের মধ্যে বরফ জল ঢোকার আগে কেটে পড়ি। সেই ভালো। আজকে কি খাওয়া জুটবে কিছু জানো নাকি? রোজ যা জোটে বাঁধাকপি। চাও কি বাঁধাকপি আর আলুর সঙ্গে ২-১ টুকরো শুয়োরের মাংস থাকতে পারে? শুয়োরের মাংসের কথা ভুলে যাও দোস্ত, বাঁধাকপি অবশ্য জুটবে। এই নিয়ে এ সপ্তাহে ৩ বার হলো। জাওয়ের ট্রাউজারের বোতাম খুলে পেচ্ছাপ করতে শুরু করলো। আহ, কতদিন যে এরকম আরামে পেচ্ছাপ করিনি। বছরখানেক আগেও দুর্ধর্ষ সৈনিকের মতো গোল হয়ে ঘুরে ঘুরে পেচ্ছাপ করেছি। তখন শালার মেজাজটাই ছিল আলাদা। প্রতিদিন মাইলের পর মাইল এগিয়ে চলেছি। আর এখন পিছু হটতে হটতে একেবারে খিড়কির দরজায় এসে পৌঁছে গেলুম। না, এবার দেখছি একটু ভদ্র নাগরিকের মতো পেচ্ছাপ করা শিখতে হবে। সত্যিকারের ভদ্র জীবন ফিরে পেলে কিভাবে পেচ্ছাপ করবে সেটা কোনো প্রশ্নই নয়। তা ঠিক, তবে মাঝে মাঝে আমার মনে হয় আমরা বোধহয় চিরদিনই সৈনিক থেকে যাব। নিশ্চয়ই। ইম্মেরমান ঠোঁট টিপে হাসল। আমরা বীরের মতো মৃত্যুবরণ করে কবরে যাব, আর এসএস সৈন্যরা এসে তখন তোমার মতো ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের কবরে পেচ্ছাপ করবে। জাওয়ের ট্রাউজারের বোতাম আটল। যা বলেছ, যত নোংরা কাজ করব আমরা, আর ওরা কুড়োবে সম্মান। আমরা শালা কোনো গ্রামের জন্যে ২ সপ্তাহ ৩ সপ্তাহ ধরে বুকে বুক দিয়ে লড়ব, আর শেষের দিনে বাবুদের দেখা যাবে আমাদের পাশ দিয়ে বিজয়ীর মতো বুক টান টান করে কুচকাওয়াজ করতে করতে এগিয়ে যেতে। একেই বলে কপাল। নইলে ওদের বেলায় জোটে সবচেয়ে মোটা কোট, ভালো বুট, আর মাংসের সবচেয়ে বড় বড় টুকরোগুলো। ইম্মেরমান দাঁতে দাঁত চাপল। এখন এসএস সৈন্যরাও আর কোনো শহর দখল করতে পারছে না। আমাদের মতো ওরাও পিছু হটছে। আমাদের মতো বলো না, আমরা যা সঙ্গে নিতে পারছি না, ওদের মতো তো আর গুলি করে বা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছি না। আজ তোমার কি হয়েছে বলো তো? ইম্মেরমান আর চোখে ওর দিকে তাকালো। তুমি যে দেখছি বেশ ভদ্র মানুষের মতো কথাবার্তা বলছো। দেখো, স্ট্রেনব্রেনার যেন আবার না শুনতে পায়। আরে, ওখানে মানুষের একটা হাত দেখা যাচ্ছে না? কই? জাওয়ের বাঁ দিকে ফিরে তাকালো। তাই তো, যে হারে বরফ গলছে, কাল হয়তো দেখবে হাতটা ক্রুশের মতো ঝুলছে। ওটা অবশ্য ঠিক জায়গাতেই আছে, একেবারে গোরস্থানের ওপর। এটা কি গোরস্থান নাকি? নিশ্চয়ই। কেন, তুমি জানো না? আমরা তো আগেও একবার এখানে এসেছিলুম, অক্টোবরের শেষে, সেই পাল্টা আক্রমণের সময়। তখন তুমি আমাদের সঙ্গে ছিলে না? না। কেন? ইম্মেরমান কোনো জবাব দিল না। তাহলে তখন তুমি কোথায় ছিলে? একটু বিরতির পর ইম্মেরমান চাপা স্বরে বলল, সামরিক শাস্তি শিবিরে। জাওয়ের শীষ দিয়ে উঠল। শাস্তি শিবির? তাহলে দোস্ত, তুমি শ্বশুরবাড়িতে ছিলে? হ্যাঁ। কেন কেন? ইম্মেরমান ওর দিকে তাকিয়ে ইতস্তত করল। তারপর চোখে দৃষ্টি নামিয়ে নিল। আগেকার দিনের কমিউনিস্ট বলে। মাইরি,
আনন্দের চোটে বরফের ওপরই জাওয়ের এক চক্কর ঘুরে নিল। আর ওরা তোমাকে শুধু শুধু ছেড়েছিল? ইম্মেরমান মুচকি মুচকি হাসল। কারো কারো কপালে জোর থাকে। তাছাড়া সবাই জানে আমি একজন তুখোর মেশিন গান চালিয়ে। আপাতত যাকে ওখানে চাইতে এখানে বেশি দরকার। হতে পারে, কিন্তু একজন কমিউনিস্ট হিসেবে এই রাশিয়ায়। জাওয়ের হঠাৎ সন্দিগ্ধ হয়ে ওর দিকে চোখ মিটমিট করে তাকালো। ওদের সাধারণত অন্য কোথাও পাঠানো হয়। গুলি মারো। বিদ্রুপে শক্ত হয়ে উঠল ইম্মেরমানের চোয়াল দুটো। আমি তো আর রাশিয়ার গুপ্তচর নই। তাছাড়া এসএস সৈন্যদের বিরুদ্ধে তুমি যা বললে, আমিও ওদের কানে গিয়ে লাগাতে যাচ্ছি না। জাওয়িরের দিকে ও বাঁকা চোখে তাকালো। তুমি কি বলো? আমি? যাকগে ইয়ার, ছেড়ে দাও সব কথা। জাওয়ের তার সামরিক ঝোলাটা কাঁধে তুলে নিল। চলো, এবার রান্নাঘরের দিকে পা চালানো যাক, নইলে কপালে আবার ডিশ ধোয়া জলও জুটবে না। বরফ গলার সঙ্গে সঙ্গে হাতটা ক্রমশ স্পষ্ট হতে লাগল, যেন মাটির গভীর থেকে ধীরে ধীরে মেলে দেওয়া একটা হাত আর তো অসহায় ভঙ্গিতে কার সাহায্য চাইছে। কমান্ডার রায় হঠাৎ থমকে দাঁড়ালেন। এটা আবার কি? একটা হাত, স্যার। ভালো করে দেখার জন্যে কমান্ডার রায় সামনের দিকে একটু ঝুঁকে এলেন। বিবর্ণ আস্তিনের সামান্য অংশটুকু দেখে যেন চিনতে পারলেন। দেখে তো রাশিয়ান বলে মনে হচ্ছে না। কমান্ডারের পাশেই রিজু অথচ নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়েছিল সার্জেন্ট মুয়েকে। কোনো মন্তব্য করল না। রায়কে ও সহ্য করতে পারে না। মাথামোটা ধেড়ে গর্ধব একটা, মনে মনে ভাবল মুয়েকে, অথচ ব্যক্তিগত মনের অনুভূতিকে মনেই চেপে রাখল। বাইরে তাকে প্রকাশ হতে দিল না। রায় এবার সোজা হয়ে দাঁড়ালেন। এটাকে তোলার ব্যবস্থা করো। আচ্ছা স্যার। বড্ড দৃষ্টিকটু দেখাচ্ছে। দুজন লোককে এক্ষুনি হাত লাগাতে বলো। ন্যাকা আমার, দৃষ্টিকটু দেখাচ্ছে। মুয়েকে ভাবল, যেন জীবনে এই প্রথম আমরা মরা মানুষ দেখছি। আমার তো মনে হচ্ছে এটা জার্মান সৈন্য। রায় চশমার ওপর দিয়ে মুয়েকের দিকে তাকালেন। কিন্তু গত 4 দিনে আমরা রাশিয়ান ছাড়া অন্য কোনো মৃতদেহ পাইনি স্যার। ঠিক আছে, আগে তোলা হোক, তখন বোঝা যাবে। হ্যাঁ স্যার। কমান্ডার রায় আর দাঁড়ালেন না, তার আস্তানার দিকে ফিরে গেলেন। উজবুকার কাকে বলে? অপলক চোখে ওর গমন পথের দিকে তাকিয়ে মুয়েকে ভাবল। ব্যাটার আরামের আর অন্ত নেই। ভালো ঘর, আগুন জ্বালার পাকা ব্যবস্থা, আর নামি একটা পদক, রিটার ক্রয়েস। আর আমার শালা একটা লোহার ক্রুশ পর্যন্ত নেই। নিজের অজান্তেই মুয়েকে চেঁচিয়ে উঠল, যাওয়ে, ইম্মেরমান, দুটো বেলচা শাবল নিয়ে এসো। গ্রেবার, হির্শল্যান্ড, বের্লিন, স্টেইনব্রেনার, তোমরা তোমাদের দায়িত্ব বুঝে নাও। আগে লোকটাকে খুঁড়ে বার করো। যদি জার্মান সৈন্য হয় তবেই কবর দেবে। আমার মনে হয় এটা জার্মান সৈন্য নয়। বাজি রাখো। স্টেইনব্রেনার মন্থর পায়ে ওর দিকে এগিয়ে এলো। চোখে মুখে নেচে উঠল শিশুর মতো সরল একটা চপলতা। কত? মুইকে মুহূর্তের জন্য ইতস্তত করল। তারপর বলল, 3 রুবল। চলতি রুবল? চলতি। তাহলে 5 রুবল। 5-এর কম আমি বাজিই ধরি না। বহুত আচ্ছা, 5ই সই। এবার ছাড়ো মাল। স্টেইনব্রেনার হাসল। ম্লান সূর্যের আলোয় ঝিকমিক করে উঠল ওর মুক্তোর মতো সাদা দাঁতগুলো। বয়স সবে 19। ঝকঝকে হালকা সোনালি চুল, ভরাট মুখের আদলটা ভারী সুন্দর, ঠিক যেন প্রাচীন কোনো দেবদূত। আর ওর হাসিতে সবসময় জড়িয়ে রয়েছে একটা দুষ্টুমি। কেন, বিশ্বাস হচ্ছে না বুঝি? মুয়েকে স্টেইনব্রেনারকেও বড় একটা পছন্দ করে না। সবাই জানে ও এসএস। হিটলারের যুব বাহিনী থেকে ওকে পাঠানো হয়েছে এই সৈন্যদলে। ওর আসল কাজ এখানকার খবরাখবর গেস্টাপোয় পাচার করা। তাই আর 5 জনের মতো মুয়েকেও ওর সঙ্গে শুনছে কথা বলে। ঠিক হ্যাঁ। মুয়েকে পকেট থেকে সুন্দর কারুকার্য করা চেরি কাঠের একটা সিগারেট কেস বার করল। চলবে নাকি? মন্দ কি? ইম্মেরমান পাশ থেকে ফোড়ন কাটল। ফুরার কিন্তু ধূমপান করেন না স্টেইনব্রেনার। চুপ রাও। তুই চুপ করবে জন্মা।
সুন্দর দীঘল চোখের পাতা মেলে স্ট্রেইনব্রেনার ওর দিকে আর চোখে তাকালো। বাহ, বেশ বড় বড় পালক উঠেছে তো দেখছি। এর মধ্যে সব ভুলে গেলে নাকি? ইম্মেরমান হাসল। সহজে আমি কিছুই ভুলি না দোস্ত, এবং তুমি কি বলতে চাইছো আমি জানি। কিন্তু ভুলে যেও না, আমি শুধু বলেছি ফুরার ধূমপান করেন না। এখানে আরও 4 জন সাক্ষী রয়েছে, এবং ফুরার যে ধূমপান করেন না একথা সবাই জানে। মইকে ওকে থামিয়ে দিল। থাক থাক, বক্তৃতা রেখে এখন খোঁড়াখুড়ির কাজ শুরু করে দাও। হির্শল্যান্ড, তুমিও ওর সঙ্গে হাত লাগাও। হির্শল্যান্ড এগিয়ে এলো। স্টেইনব্রেনার মুচকি মুচকি হাসল। কাজটা তোমার মনের মতনই দেয়া হয়েছে আইজাক। মরা খুঁড়ে বার করার কাজ। তোমার ইহুদি রক্তকে চাঙ্গা করে এবার শাবলটা তুলে নাও। 4 ভাগের 3 ভাগ আমার আর্য রক্ত। তাই নাকি? স্টেইনব্রেনার পরপর কয়েকটা ধোঁয়ার কুণ্ডুলি ছুঁড়ে দিল ওর মুখের দিকে। আমি তো জানতাম তুমি 3 ভাগ ইহুদি। ফুরার অত্যন্ত উদার বলেই তোমাকে দয়া করে আমাদের মতো প্রকৃত জার্মানদের সঙ্গে লড়াই করতে পাঠিয়েছেন। যাই হোক, এবার এই রাশিয়ান শুয়োরটাকে টেনে বার করো তো দেখি। এটা রাশিয়ান নয়, ক্রেবার বলল। মৃতদেহের ওপর থেকে 2-1টা তক্তা সরিয়ে ফেলে ও আগেই হাত আর বগলের চারপাশের বরফ খুঁড়তে শুরু করেছিল। এবার ভিজে উর্দির কিছুটা স্পষ্ট দেখা গেল। রাশিয়ান নয়? স্টেইনব্রেনার প্রায় নাচতে নাচতেই গ্রেবারের কাছে ছুটে এসে গর্তটার ওপর হুমড়ি খেয়ে পড়ল। আরে, এটা তো জার্মান ইউনিফর্মই দেখছি। চকিতে ও সোজা হয়ে ঘুরে দাঁড়ালো। মুয়েকে, তুমি হেরে গেছো। এটা রাশিয়ান নয়। মুয়েকেও বড় বড় পা ফেলে এগিয়ে এলো। গর্তটার দিকে তাকিয়ে দেখল বরফের চারপাশ থেকে চুইয়ে চুইয়ে জল ঝরছে। আমি বুঝতেই পারিনি। নিদারুণ বিরক্তিতে ও সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল। আমার মনে হয় এটা গত ডিসেম্বরের মৃতদেহ। অক্টোবরের হওয়াটাও অসম্ভব নয়, গ্রেবার বলল। আমাদের সৈন্যবাহিনী তখন এখানে ছিল। বোকার মতন কথা বলো না। অক্টোবরের একটাও মৃতদেহ আমরা ফেলে রাখিনি। থেকেও তো যেতে পারে। কতদিন রাত্রিরেই আমরা লড়াই করেছি। রাশিয়ানরা তখন পিছু হটছে আর আমরা ওদের পেছন পেছন ধাওয়া করে ফিরছি। অসম্ভব। প্রত্যেকটা মৃতদেহ আমরা খুঁজে খুঁজে কবর দিয়েছি। জোর করে কিছু বলা যায় না। অক্টোবরের শেষের দিকে যখন ভীষণ তুষারপাত হচ্ছিল, তখনও আমরা দ্রুত এগিয়ে যাচ্ছিলাম। সেটা তুমি দ্বিতীয়বারের কথা বলছো। গ্রেবারের মুখের দিকে তাকিয়ে স্টেইনব্রেনার বলল। হ্যাঁ, সেটা পাল্টা আক্রমণের সময়। বাহ, তোমার তাহলে মনে আছে দেখছি। নিশ্চয়ই। সেবার আমরা 100 কিলোমিটারের বেশি ভেতরে ঢুকে গিয়েছিলাম। সত্যি। বরফের চাঁইয়ের মধ্যে শাবল ঢুকিয়ে চার দিতে দিতে জাওয়ের বলল, তখন আমাদের মেজাজই ছিল আলাদা। আর এখন আমরা পিছু হটছি। সেই জন্যই তো আবার এই গ্রামটাতে এসে পৌঁছেছি। ইম্মেরমান কনুই দিয়ে গ্রেবারকে গোতা দিল। তার মানেই আমরা পৃষ্ঠ প্রদর্শন করছি। গ্রেবার ওর দিকে তাকিয়ে চোখ মিটমিট করে হাসল। হুম, আমরা বোধহয় সামনেই এগিয়ে যাচ্ছি। হাতে একটা সোনার আংটি রয়েছে দেখছি। হঠাৎ হির্শল্যান্ড চেঁচিয়ে উঠল। বেশ খানিকটা বরফ সরিয়ে মৃতের অন্য হাতটাও তখন বাইরে বার করে এনেছিল। কই দেখি দেখি। মুয়েকে ঝুঁকে পড়ল। হ্যাঁ, বিয়ের আংটি বলে মনে হচ্ছে। সবাই তখন আংটিটা নিয়ে দেখার জন্য কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। ইমেরমান ফিসফিস করে বলল, তুমি একটু সাবধানে কথাবার্তা বলো গ্রেবার। শয়তানের বাচ্চাটা তোমার নামে জাতা লাগিয়ে আবার তোমার ছুটিটাই না ঝেপে দেয়। ও এখন এই ছুতোই খুঁজছে। সে আর বলতে হবে না। তবে মনে রেখো, স্টেইনব্রেনারের চোখ এখন আমার চেয়ে তোমার দিকেই বেশি। ভারী বইয়েই গেল। আমার তো আর কোনো ছুটি পাওনা নেই। তাহলে? স্টেইনব্রেনার মুইকের দিকে তাকিয়ে আবার মুচকি মুচকি হাসল। এবার নিশ্চিন্ত যে এটা রাশিয়ান সৈন্য নয়। কি, তাই তো? মুইকে চটে উঠল। দেখতে তো পাচ্ছ এটা রাশিয়ান সৈন্য নয়। ফেলো 5 রুবল। এখন ভাবছি কেন 10 রুবল বাজি ধরলাম না। যাকে যা আসে তাই লাভ। এখন আমার কাছে টাকা নেই। তাহলে কোথায় আছে? রাইক্স ব্যাংকে? ওসব আমি কিছু শুনতে চাই না।
মুইকে ভীষণভাবে চোখ পাকিয়ে স্টেইনব্রেনারের দিকে তাকালো। তারপর পকেট থেকে ব্যাগ বার করে গুনে গুনে 5 রুবল ওর দিকে ছুঁড়ে দিল। না, সারা দিনটাই আজ খারাপ দেখছি। স্টেইনব্রেনার ঠোঁট টিপে চোখের কোণে হাসল। গ্রেবার বলল, আমার মনে হয় রাইকে। কে? লেফটেন্যান্ট রাইকে। এই তো, জামায় সামরিক চিহ্ন রয়েছে। তাছাড়া ডান হাতের তর্জনীটাও নেই দেখছি। অসম্ভব। আমি শুনেছি আহত হয়ে উনি বাড়ি ফিরে যান। না, আমার মনে হয় ইনি লেফটেন্যান্ট রাইকে। মুখটা পরিষ্কার করে দাও। রেবার আর হিশল্যান্ড কোনো কথা না বলে ঘোড়ার কাজে মন দিল। সাবধান, মুয়েকে চেঁচিয়ে উঠল। মাথায় লাগে না যেন। উনি এখন আর কিছু বুঝতে পারবেন না। ইম্মেরমান ফুট কাটল। মুখ সামলে কথা বলো, কমিউনিস্ট কোথাকার। মনে রেখো উনি একজন জার্মান অফিসার। কিন্তু মৃত। মুইকে চোখ কটমট করে তাকালো। ইম্মেরমান গ্রাহ্যই করল না। মুখের উপর থেকে বরফের কুচিগুলো সরিয়ে দেয়া হলো। চোখের কোটরে জমাট বরফ, ভিজে স্যাঁতস্যাঁতে মুখের অভিব্যক্তি মনে হলো কেমন যেন রহস্যময়। যেন কোনো ভাস্কর চোখ মুখের কাজ তখনও সম্পূর্ণ শেষ করে উঠতে পারেননি। নীলচে ঠোঁটের ফাঁকে দেখা যাচ্ছে সোনায় বাঁধানো একটা দাঁত। মুইকে ঝুঁকে পড়ল। আমি তো এখনো চিনতে পারছি না। আমি পারছি। সে সময় উনি ছাড়া আর কোনো সামরিক অফিসার এখানে ছিলেন না। চোখ দুটো পরিষ্কার করে ফেলো। গ্রেবার মুহূর্তের জন্য দ্বিধা করল। তারপর সাবধানে আঙুল দিয়ে বরফ তুলল। হ্যাঁ, উনি। মুইকে উত্তেজিত হয়ে উঠল। এবার পরিচালনার দায়িত্ব ও নিজে হাতে তুলে নিল। বিশেষ করে উঁচু সারির একজন অফিসারের সম্মানের প্রশ্ন যখন এর সঙ্গে জড়িত। ওকে তোলো, হির্শল্যান্ড আর জাওয়ের। তোমরা পা দুটো ধরো। স্টেইনব্রেনার আর বের্নি, তোমরা দুজনে হাত দুটো ধরো। গ্রেবার, তুমি মাথাটার দিকে লক্ষ্য রেখো। সবাই একসঙ্গে টানবে। 1, 2, টানো। দেহটা নড়ে উঠল। আবার টানো। 1, 2, তোলো। দেহটা বেরিয়ে এলো। গর্তটা থেকে উঠে এলো গভীর দীর্ঘশ্বাসের মতো এক ঝলক হিমেল বাতাস। পাটা খুলে গেছে সার্জেন্ট। হির্শল্যান্ড মুইকের দিকে তাকালো। খুলুক গে, ওকে এপাশে শুইয়ে দাও। মুইকে ব্যস্ত হয়ে উঠল। বুটটা অর্ধেক খুলে এসেছে। পায়ের মাংস বরফ গলা জলে সম্পূর্ণ পৌঁছে গেছে। সারা শরীর নড়বড় করছে। বুট সমেত পাটা তখনও হির্শল্যান্ডের হাতে। ইম্মেরমান জিজ্ঞেস করল, পাটা কি ভেতরে? হ্যাঁ। হা করে দেখছো কি? মুয়েকে খেকিয়ে উঠল। যেমন আছে ওই অবস্থাতেই রেখে দাও। কে আর জানতো এত তাড়াতাড়ি এমন নরম হয়ে যাবে। আর ইম্মেরমান, তুমি এত বকবক না করে মৃত ব্যক্তিকে সম্মান জানাতে শেখো, বুঝলে? ইম্মেরমান সত্যি কিছু বুঝতে পারল না। তাই বোকার মতো মুইকের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কয়েক মিনিটের মধ্যে মৃতদেহ থেকে বরফ সরিয়ে ওরা পরিষ্কার করে ফেলল। ভিজে উর্দির বুক পকেটে পাওয়া গেল একটা চামড়ার ব্যাগ। ভেতরে কাগজপত্র ঠাসা। হাতের লেখা প্রায় সবই উঠে গেছে। তবু গ্রেবার ঠিকই বলেছে, ইনি লেফটেন্যান্ট রাইকে। সে সময় উনি ছিলেন পদাতিক সেনাদলের অধিনায়ক। মুয়েকে বলল, তোমরা সবাই এখানে থাকো। আমি কমান্ডার রায়কে খবরটা দিয়ে এক্ষুনি আবার ফিরে আসছি। জারের আমলের পুরনো একটা গির্জা। পেছনের দিকে গির্জা সংলগ্ন ছোট্ট একটা বাড়ি। সারা গ্রামের মধ্যে এইটাই একমাত্র বাড়ি যেটা এখনো অক্ষত অবস্থায় টিকে রয়েছে। যুদ্ধের আগে সম্ভবত গির্জার ধর্মযাজক এখানে বাস করতেন। এর সবচেয়ে বড় শোবার ঘরটায় বসে কমান্ডার রায়ে কি যেন কাগজপত্র দেখছেন। বিদ্বেষে কুঁচকে আসা কুতকুতে চোখে মুয়েকে তাকিয়ে দেখল ঘরের এক কোণে বড় একটা রাশিয়ান অগ্নিকুণ্ড। তাতে কাঠ জ্বলছে। অগ্নিকুণ্ডের কাছে কুণ্ডুলি পাকিয়ে ঘুমোচ্ছে বড় বড় লোমওয়ালা একটা কুকুর। মুইকে খবরটা জানাতেই কমান্ডার রায়ে ওর সঙ্গে বাইরে বেরিয়ে এলেন। কিছুক্ষণ মৃতদেহর দিকে তাকিয়ে উনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, চোখের পাতা দুটো বন্ধ করে দাও। গ্রেবার পাশেই দাঁড়িয়েছিল। আস্তে আস্তে বলল, বন্ধ করা যাবে না স্যার। পাতা দুটো এত নরম হয়ে গেছে যে বন্ধ করতে গেলেই গলে যাবে। তাহলে থাক।
রায় বোমার বিধ্বস্ত গির্জার চূড়াটার দিকে তাকালেন। একে আপাতত ওখানে নিয়ে গিয়ে রাখো। আর আমাদের কোনো বাড়তি কফিন আছে? না স্যার। মুয়েকে অস্বস্তি বোধ করল। আচ্ছা, আমরা একটা তৈরি করে নিতে পারি না? অনেক দেরি হয়ে যাবে স্যার, রেবার উত্তর দিল। এমনিতেই নরম হয়ে গেছে, তারপর মজবুত তক্তা এখন কোথাও পাওয়া যাবে না। একটু চুপ করে থেকে রায় কি যেন ভাবলেন। তাহলে এক কাজ করো, শক্ত একটা ক্যাম্বিসে ওকে আপাতত জড়িয়ে রাখো। আমরা ওইভাবেই ওকে কবর দেব। তার আগে বেশ বড় একটা গর্ত খুঁড়ে রাখো। রেভার, জাওয়ের, ইম্মেরমান এবং বের্নিং চারজনে মিলে মৃতদেহটা ধরাধরি করে বয়ে নিয়ে চলল গির্জার দিকে। হির্শল্যান্ড বুট সমেত পাটা নিয়ে হাঁটতে আরম্ভ করল ওদের পেছন পেছন। কমান্ডার রায় এতক্ষণ নির্নিমেষ চোখে ওদের দিকে তাকিয়েছিলেন। এবার ঘুরে দাঁড়ালেন। সার্জেন্ট মুয়েকে? বলুন স্যার। চারজন বন্দি গেরিলাকে আজ এখানে পাঠানো হয়েছে। কাল ভোরেই ওদের গুলি করে মারতে হবে। আমাদের সৈন্যবাহিনীর ওপর এই আদেশ দেয়া হয়েছে। তোমার ওপর দায়িত্ব রইল এই কাজের। কে কে স্বেচ্ছায় রাজি হবে সেটা তুমিই ঠিক করে নেবে। ঠিক আছে স্যার। আমাদের ওপর কেন এই আদেশ দেয়া হলো আমি তো মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। যাই হোক, দায়িত্ব যখন এসেছে। স্টেইনব্রেনার এতক্ষণ কথা বলার জন্যে উসখুস করছিল। এবার সুযোগ পেতেই বলে ফেলল, আমি রাজি আছি স্যার। বেশ। অভিব্যক্তিহীন থমথমে মুখে উনি ওর মুখের দিকে একবার চোখ তুলে তাকালেন। তারপর আরেকটি কথাও বললেন না। তুষার ছাওয়া পথ ধরে গির্জার দিকে ফিরে চললেন। ছোঁচো মেরে হাতগন্ধ, মুয়েকে মনে মনে ভাবল। আমাদের হাজার হাজার সৈন্যকে ওরা যখন বন্দি করছে, তখন এই কটা গেরিলাকে গুলি করে মেরে কি হবে? স্টেইনব্রেনারের উর্বর মস্তিষ্কে হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল। আচ্ছা, আজ বিকেলে রাশিয়ানগুলোকে দিয়ে লেফটেন্যান্ট রাইকের কবরটা খুঁড়িয়ে নিলে কেমন হয়? আমাদের আর কষ্ট করতে হবে না। এক ঢিলে দুই পাখিই মারা যাবে। তুমি কি বলো মুয়েকে? সেটা অবশ্য মন্দ যুক্তি নয়। মুয়েকে এতক্ষণ অন্যমনস্ক হয়ে কমান্ডার রায়ের কথাই ভাবছিল। যুদ্ধের আগে উনি ছিলেন স্কুল মাস্টার। লম্বা একহারা চেহারা, চোখে মোটা ফ্রেমের চশমা। সেই প্রথম যুদ্ধের সময় থেকেই লেফটেন্যান্ট। এর আগে একবারও পদোন্নতির সুযোগ পাননি। সাহস আছে ঠিকই, সাহস অনেকেরই থাকে, তবে সেনাধ্যক্ষ হবার যোগ্যতা বলতে যা বোঝায় তাও ছিটেফোঁটাও নেই। আচ্ছা, রায়কে তোমার কি মনে হয়? ঠিক বুঝতে না পেরে স্টেইনব্রেনার বেশ অবাক হয়েই ওর মুখের দিকে তাকালো। তার মানে উনি আমাদের সেনাবাহিনীর অধিনায়ক? সে তো নিশ্চয়ই। এছাড়া? এছাড়া কি বলতে চাইছো তুমি? কিছু না। এতে হবে? বৃদ্ধ রাশিয়ান বন্দি জিজ্ঞেস করল। বয়সও 70-এর কাছাকাছি। ধুলো ময়লার ছোপ লেগেছে সাদা দাড়িতে, ঘন নীল দুটো চোখ। ভাঙা ভাঙা জার্মান ভাষায়ও কথা বলল। চুপ কর বলশেবিক ভেড়া। তোকে যখন কথা বলতে বলা হবে তখনই শুধু কথা বলবি। স্টেইনব্রেনার ঝাঁঝিয়ে উঠল। ওই এখন সবচেয়ে মৌজে আছে। বারবার ও চোখ গিয়ে পড়েছে রাশিয়ান মেয়েটের দিকে। বন্দি গেরিলা চারজনের মধ্যে ওই একমাত্র মেয়ে। যেমন তেজিয়ান স্বাস্থ্য, তেমনি সুন্দর বাঁধুনি। থাক, এতেই হবে, রেবার বলল। স্টেইনব্রেনার আর জাওয়েরের সঙ্গে ও কবর খোঁড়ার কাজ দেখাশোনা করছিল। আমাদের জন্য নাকি? বৃদ্ধ আবার ভাঙা ভাঙা জার্মান ভাষায় জিজ্ঞেস করল। চোখের পলক পড়ার আগেই স্টেইনব্রেনার লাফিয়ে উঠল এবং ঠাস করে একটা চড় কষিয়ে দিল বৃদ্ধের গালে। একটু আগে তোকে চুপ করে থাকতে বললাম না জানোয়ার? কি এখন কেমন লাগছে? বৃদ্ধ হাসল। সারা মুখে কোথাও একটুও গ্লানিমার চিহ্ন নেই। ঠোঁটের প্রান্তে শিশুর মতো সরল একটা প্রশান্তি। রেবার বলল, না, এ কবরটা তোমাদের জন্যে নয়। বৃদ্ধ একটুও নড়ল না। নিশ্চল ঋজু ভঙ্গিতে দাঁড়িয়ে হাসি হাসি চোখে স্টেইনব্রেনারের দিকে অপলক তাকিয়ে রইল। স্টেইনব্রেনার দৃষ্টি ফিরিয়ে নিল। ওর মুখ চোখের ভাষা হঠাৎ পাল্টে গেল। সতর্ক হয়ে ও দুপা পেছিয়ে এলো। ভাবল রাশিয়ানরা বোধহয় ওকে আক্রমণ করবে, তাই রাইফেল তুলে ও প্রস্তুত হয়ে রইল। রেবার ভাবল এই মুহূর্তে স্টেইনব্রেনারের পক্ষে কাউকে গুলি করে মারাটা আদৌ অসম্ভব নয়, বরং আত্মরক্ষার অজুহাতে সেটাই স্বাভাবিক। স্টেইনব্রেনারকে ও খুব ভালো করেই চেনে। এটা ওর কাছে এক ধরনের খেলা।
শিকারকে উত্তেজিত করে এলোপাথারি গুলি চালিয়ে খুন করতে ও দারুণ আনন্দ পায়। জীবনে গ্রেবার এসব অনেক দেখেছে। এই অভিজ্ঞতা ওর দীর্ঘদিনের, তাই মনে মনে ও শঙ্কিত হয়ে উঠল। স্টেইনব্রেনার এখন রীতিমতো উত্তেজিত, অথচ বৃদ্ধ এক চুলও নড়ল না। একই নিশ্চল ঋজু ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। নাক থেকে গড়িয়ে আসা রক্তের ক্ষীণ একটা ধারা সাদা দাড়ি বেয়ে ফোঁটায় ফোঁটায় টুপটুপ করে ঝরে পড়ল শুভ্র তুষারের ওপর। গ্রেবার এই মুহূর্তে স্তব্ধ হয়ে ভাবল, ও যদি এই বৃদ্ধ হতো তাহলে কি করত? চড় মারার সঙ্গে সঙ্গে ও কি আক্রমণকারীর ওপর ঝাঁপিয়ে পড়ত? ও কি জীবনের শেষ রক্ত বিন্দুটুকু দিয়ে প্রাণপণ সংগ্রাম করে বীরের মতো মৃত্যুবরণ করত? নাকি যে কোনো বিরুদ্ধ পারিপার্শ্বিকতার মধ্যেও নিজেকে অটল রেখে এ পৃথিবীর রূপরস গন্ধ আরও কয়েকটা মুহূর্ত চুঁইয়ে চুঁইয়ে উপভোগ করত? গ্রেবারের মাথা ঝিমঝিম করে উঠল। স্পষ্ট করে ও আর কিছুই ভাবতে পারল না। বৃদ্ধ ধীরে ধীরে নিচু হয়ে শাবলটা তুলে নিল। স্টেইনব্রেনার আরও এক পা পিছিয়ে এসে লক্ষ্য স্থির করল, কিন্তু বৃদ্ধ ওর দিকে ফিরেও তাকাল না। শাবল দিয়ে আবার গর্ত করতে শুরু করল। স্টেইনব্রেনার দাঁতে দাঁত চেপে বলল, থাক, আর খুঁড়তে হবে না, এবার ওর মধ্যে শুয়ে পড়। বৃদ্ধ শাবলটা একপাশে সরিয়ে রাখল। তারপর ধীরে ধীরে গর্তের মধ্যে নেমে নিজেকে টান টান করে মেলে দিয়ে চুপচাপ শুয়ে রইল। একটু অপেক্ষা করে স্টেইনব্রেনার সেদিকে এগিয়ে গেল। ওর পায়ের চাপে ঝুরঝুর করে বরফকুচি ঝরে পড়ল বৃদ্ধের গায়ে। গ্রেবারের দিকে ফিরে তাকিয়ে ও জিজ্ঞেস করল, এই লম্বাতেই চলে যাব কি বলো? হ্যাঁ, রাইকে এর চেয়ে বেশি লম্বা নন। বৃদ্ধ সোজা ওপরের দিকে তাকিয়ে রয়েছে। সমুদ্র নীল আয়ত দুটি চোখ, চোখের মণিতে প্রতিফলিত হচ্ছে এক টুকরো স্বচ্ছ আকাশ। মুখে চারপাশে ছড়ানো শুভ্র দাড়ি নিঃশ্বাসে প্রশ্বাসে মৃদু ওঠানামা করছে। স্টেইনব্রেনার বৃদ্ধের দিকে তাকিয়ে কি যেন ভাবল, তারপর বলল, বেরিয়ে আয়। বৃদ্ধ বেরিয়ে এলো। কোটের পেছনে হাতার জায়গায় জায়গায় ভিজে মাটির ছোপ। তাহলে? স্টেইনব্রেনার চোখ ফেরালো মেয়েটির দিকে। এবার তোর পালা। গর্তটা অবশ্য বেশি বড় না হলেও চলবে। তোকে কবর দেয়া আর শেয়াল কুকুরে ছিঁড়ে খাওয়া আমাদের কাছে দুইই সমান। পরের দিন ভোর। নিশান্তিকার তরল অন্ধকার ছিঁড়ে পূব দিগন্তে সবে তখন হালকা গোলাপি রঙের ছোপ লাগতে শুরু করেছে। গত রাত্রির থেকে আবার বরফ পড়া শুরু হয়েছে। কোনা গর্তগুলোর ভেতরে তখনও জমে রয়েছে চাপ চাপ অন্ধকার। জাওয়ের বলল, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, এ কাজ কেন আমাদের দিয়ে করানো হচ্ছে? এর জন্য তো এসডিএসএসরা রয়েছে। মানুষ মারার ব্যাপারে ওরা ওস্তাদ, এই কাজ করে হাত পাকিয়ে ফেলেছে। তাহলে আবার আমাদের দিয়ে কেন? এ নিয়ে 3 বার হলো। ইস, আমরা যেন কত উঁচু দরের সম্মানীয় সৈনিক। গ্রেবার হাত থেকে রাইফেলটা নিয়ে কাঁধের পেছনে ঝুলিয়ে রাখল। বরফের মতো ঠান্ডা ইস্পাতে ওর হাত কনকন করছিল। এবার পকেট থেকে দস্তানা দুটো বের করে হাতে পরে নিল। এসডিএসএসরা এখন ভীষণ ব্যস্ত। জাওয়ের গভীর দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, সীমান্তে আসা তো দূরের কথা, ওদের এখন নিঃশ্বাস ফেলারও সময় নেই। তা না হোক, স্টেইনব্রেনার যখন রয়েছে, আগে তো ও এসডিতে ছিল, তাই না? আমি শুনেছি ও আগে বন্দি শিবিরের দ্বাররক্ষক না কি যেন একটা ছিল। পেছনে এবার অন্যদের পায়ের শব্দ শোনা গেল। স্টেইনব্রেনার বড় বড় পা ফেলে ওদের দিকে এগিয়ে আসছে। রীতিমতো শরীফ মেজাজ। সম্ভবত ওই একমাত্র যে রাত্রিরে সবচেয়ে ভালো ঘুমোতে পেরেছিল। ভোরের রাঙা আলো যেন ওর চোখে মুখে ঝিলিক দিচ্ছে। জাওয়েরের দিকে তাকিয়েও মুচকি মুচকি হাসল। দেখো, আমি আগেই বলে রাখছি, বকনাটা কিন্তু আমার জন্যে। তার মানে? জাওয়ের ঘুরে দাঁড়ালো। তুমি কি বলতে চাইছো? ওটা কি গভর্নর করানো এখনো সময় আছে? সে চেষ্টা আরেকটু আগে থেকে করলে পারতে ইয়ার। ইমরেরমান চোখের কোণে ইশারা করল। তুমি কি ভাবছো এমন সুযোগও হাতে পেয়েও ছেড়ে দিয়েছে? স্টেইনব্রেনার চটে উঠল। কে বলল তোমাকে? তোমার মুখই বলছে দোস্ত। তা চাঁদটা কেমন খেলে?
বাজে বকো না। আমি যদি সত্যি করে চাইতুম ও কুত্তিটাকে পেতে আমার কোনো অসুবিধেই হতো না। বোধহয় না। যাকগে ওসব বাজে কথা। জাওয়ের খানিকটা তামাক পাতা দাঁতে কেটে মুখে পুরল। মেয়েটাকে তুমি যদি নিজে হাতে গুলি করে মারতে চাও, ব্যক্তিগতভাবে আমার কোনো আপত্তি নেই। গ্রেবার বলল, আমারও নেই। অন্যরা আর কেউ কিছু বলল না। আকাশ তখন অনেক পরিষ্কার হয়ে গেছে। হালকা গোলাপি আভা এখন আরক্ত গাঢ় রঙে নিজেকে বদলে নিয়েছে। হির্শল্যান্ড ঘড়ি দেখালো। স্টেইনব্রেনার আর চোখে ওর দিকে তাকালো। তোমার কাছে ব্যাপারটা খুবই দ্রুত ঘটছে বলে মনে হচ্ছে, তাই না আইজ্যাক? কিন্তু এই কাজের জন্য তোমাকে যে নির্বাচন করা হয়েছে, এর জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত। অন্তত তাতে তোমার ইহুদি দুর্ভাগ্যকে কিছুটা সান্ত্বনা দিতে পারবে। তবে যাই বলো, এভাবে গুলি নষ্ট করার কিন্তু কোনো মানেই হয় না। ব্যাটাদের উচিত স্রেফ পিটিয়ে মারা। গ্রেবার মনে মনে ভাবল, তা তো বটেই, নইলে তোমার হাতে সুখ হবে কেন? হির্শল্যান্ড বলল, ওই যে ওরা আসছে। সার্জেন্ট মুয়েকের সঙ্গে বন্দিরা এগিয়ে এলো। প্রথমে বৃদ্ধ, তার পেছনে তরুণী, সবশেষে তরুণ বন্দি দুজন। ওদের পেছনে উদ্ধত রাইফেল, হাতে দুজন জার্মান সৈনিক। বন্দিরা কোনো কথা না বলে কবরগুলোর সামনে সার বেঁধে দাঁড়িয়ে পড়ল। মেয়েটির চোখ মাটির দিকে নামানো, পরনে টকটকে লাল রঙের পশমের ঘাগরা। লেফটেন্যান্ট মুয়েলারকে এবার কমান্ডারের ঘর থেকে বেরিয়ে আসতে দেখা গেল। কমান্ডার রায়ের পরিবর্তে উনি আজ এই প্রাণদণ্ডের আদেশ দেবেন। হাস্যকর হলেও এটিও সামরিক নিয়ম। সবাই জানে এই বন্দি রাশিয়ানরা গেরিলা, আবার নাও হতে পারে। সত্যি বলতে কি, ওদের বিরুদ্ধে কোনো অভিযোগই পাওয়া যায়নি, তবু অস্ত্র রাখার অপরাধে ওদের অভিযুক্ত করা হয়েছে। তাই পদস্থ একজন সামরিক অফিসারের উপস্থিতিতে এই হত্যাকাণ্ড আনুষ্ঠানিকভাবে সুসম্পন্ন হওয়া উচিত। লেফটেন্যান্ট মুয়েলার 21 বছরের তরুণ, বলিষ্ঠ সুপুরুষ চেহারা এবং খুব অল্পদিনই এই সৈন্যবাহিনীর দায়িত্বভার গ্রহণ করেছেন। বন্দীদের বিরুদ্ধে অভিযোগপত্র তিনি একে একে পরীক্ষা করে দেখলেন এবং মৃত্যুদণ্ডাদেশ পাঠ করে শোনালেন। ছুরিটা কিন্তু আমার জন্যে, স্টেইনব্রেনার পাশ থেকে ফিসফিস করে বলল। গ্রেবার মেয়েটির দিকে তাকালো। ভোরে রাঙা আলো এসে পড়েছে ওর মুখে। বাদামের মতো বড় বড় আনত দুটি চোখের পাতায়, পশমের উজ্জ্বল লাল ঘাগরায়, নিপুণ ভাস্করের ছেনিতে কুঁদে তোলা আশ্চর্য সুন্দর সুগঠিত একটি দেহরেখা। মুইনার কি পড়ছেন ও কিছুই বুঝতে পারল না। শুধু এটুকু বুঝতে পারল, এটা ওর মৃত্যু আদেশ। অনুমান করে নিল যে স্পন্দিত উষ্ণ রক্ত ওর ধমনীর শিরা উপশিরার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, আর কয়েক মিনিটের মধ্যেই তা চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যাবে। তবু ভোরের এই হিমেল হাওয়ায় ও চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে রইল, যেন ও ছাড়া এ পৃথিবীতে আর কোথাও কেউ নেই। গ্রেবার দেখল মুয়েকে লেফটেন্যান্ট মুয়েলারের কানে ফিসফিস করে কি যেন বলল। মুয়েলার চুপচাপ শুনলেন, তারপর দৃষ্টি ফেরালেন। ওটা পরেও করা যেতে পারে। না স্যার, আমার মনে হয় এখনই সহজ হবে। বেশ, যা ভালো বোঝো করো। মুয়েকে বন্দীদের দিকে এগিয়ে এলো। একজন তরুণকে নির্দেশ করে ও বৃদ্ধকে বলল, ওকে জুতো জোড়াটা খুলে ফেলতে বলো। বৃদ্ধ তক্ষুনি রোগা মতন দেখতে একজন তরুণ বন্দীকে কাঁপা কাঁপা সুরে রাশিয়ান ভাষায় কি যেন বলল। তরুণ প্রথমে ঠিক বুঝতে পারেনি, হয়তো কোনো অতীত স্মৃতি তখন ওর মনের মধ্যে আনাগোনা করছিল। মুইকে চাপা গর্জন করে উঠল, জুতা জোড়া, হাদা গঙ্গারাম, তোর জুতো জোড়াটা খুলে ফেল। বৃদ্ধ আবার রাশিয়ান ভাষায় ওকে কি যেন বলল। তরুণ এবার বুঝতে পারল এবং এতক্ষণ যে বুঝতে পারেনি, এর জন্য শঙ্কিত হয়ে যত তাড়াতাড়ি সম্ভব ও জুতো দুটো খুলে ফেলার চেষ্টা করল। এক পায়ে দাঁড়িয়ে অন্য জুতাটা খোলার সময় নিজের দেহের ভারসাম্যতা রাখার আপ্রাণ চেষ্টা করছিল। এবার ভেবেই পেল না ও এত তাড়াতাড়ি করছে কেন। ও কি জীবনে আর একটা মিনিট সময় সঞ্চয় করে রাখতে চায়? তরুণ জুতোজোড়া হাতে নিয়ে মুয়েকের দিকে এগিয়ে ধরল। জুতোজোড়া সত্যিই দামি। মুয়েকে ইঙ্গিতে ওখানেই রাখতে বলে একপাশে সরে গিয়ে দাঁড়ালো। তরুণ জুতোজোড়া ওখানে রেখে খালি পায়ে আবার তার শাড়িতে ফিরে এলো। তুষারের ওপর দাঁড়াতে তখন তার রীতিমতো কষ্ট হচ্ছিল। মুয়েকে এবার অন্য বন্দীদের দিকে চোখ ফেরালো। দেখল
মেয়েটির হাতে ঘন পশুর লোমের চমৎকার একজোড়া দস্তানা। ইঙ্গিতে ও দস্তানা দুটো খুলে জুতো জোড়ার পাশে রেখে দিতে বলল। এবার ওর চোখ পড়ল সুন্দর লাল ঘাগরাটার দিকে। স্টেইনব্রেনার আর চোখে মুইকের দিকে তাকালো। মুইকে কিন্তু মেয়েটিকে কিছু বলল না। হয়তো ও ভয় পেয়েছিল, পাছে কমান্ডার রায়ে তার জানলা দিয়ে লক্ষ্য করেন, কিংবা ঘাগরাটা নিয়ে কি করবে ও তখনও হয়তো ঠিক ভেবে উঠতে পারেনি। মুইকে এবার কয়েক পা পেছিয়ে এলো। মেয়েটি দ্রুত রাশিয়ান ভাষায় কি যেন বলল। লেফটেন্যান্ট মুয়েলারের জীবনে এই প্রথম প্রাণদণ্ডের আদেশ দেওয়া। গলার ভেতরটা ওর শুকিয়ে এসেছে। বৃদ্ধ রাশিয়ানকে উনি বললেন, ওকে জিজ্ঞেস করো ও কি চায়। কিছু না, ও শুধু তোমাদের অভিসম্পাদ দিচ্ছে। কথাটা ঠিক বুঝতে না পেরে মুয়েলার একটু ঝুঁকে জোরে জিজ্ঞেস করলেন, কি দিচ্ছে? ও তোমাদের অভিসম্পাদ দিচ্ছে। বৃদ্ধ একইভাবে জোরে জোরে উত্তর দিল, তোমাদের এবং প্রতিটা জার্মান সৈন্য যারা এই রাশিয়ার মাটিতে দাঁড়িয়ে রয়েছ, তাদের সবাইকে ও ঘৃণায় অভিসম্পাদ দিচ্ছে। ওর ধারণা, তোমরা যেভাবে ওকে গুলি করে মারছ, ওর শিশুরাও একদিন বড় হয়ে ঠিক ওইভাবে তোমাদের শিশুদেরও গুলি করে মারবে। ও বাবা, মাগির তেজ তো কম নয়। মুয়েকে চোখ পাকিয়ে মেয়েটার দিকে কটমট করে তাকালো। যাগ্গে মুয়েকে ছেড়ে দাও, মিছামিছি আর চটাচটি করে কোনো লাভ নেই। মুয়েলার মুয়েকে পেছনের দিকে সরিয়ে নিয়ে এলেন। তারপর সামরিক কায়দায় আদেশ দিলেন, অ্যাটেনশন। সৈনিকেরা প্রস্তুত হয়ে দাঁড়ালো। গ্রেবার তার কাঁধ থেকে রাইফেলটা নামিয়ে নিল। হাত থেকে দস্তানা দুটো খুলে ফেলল। বরফের মতো ঠান্ডা ইস্পাত যেন তার আঙুলগুলো জমিয়ে দিচ্ছে। ওর পাশে দাঁড়িয়ে হির্শল্যান্ড। গ্রেবার প্রথমে ভেবেছিল ওর ওপর যখন গুলি করার আদেশ দেয়া হবে, ও তখন বাতাসে ফাঁকা গুলি করবে। কিন্তু এখন ওর কাছে মনে হলো সেটা অবাস্তব, কেননা এতে কোনো লাভ নেই। গুলি করে মারা ওদের হবেই। আচ্ছা, অন্য সৈন্যরা এখন কি ভাবছে? ওরাও কি ভাবছে ইচ্ছে করে লক্ষ্য ভুল করবে? আচ্ছা, কোনো গুলি যদি কারুর গায়ে না লাগে, তাহলে কি আবার নতুন করে প্রাণদণ্ডের আদেশ দেয়া হবে? যদি কোনো কারণে আদেশ দেয়া না হয়, গুলি লাগার আগেই হয়তো মেয়েটা মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল। তারপর অশ্রুসজল চোখে গ্রেবারের দিকে তাকিয়ে ম্লান হাসল। মেয়েটার জন্য ও সত্যি ভীষণ খারাপ লাগল। তবু বাস্তবে সেসব কিছুই ঘটল না। হঠাৎ ও চমক ভাঙল মুয়েলারের কণ্ঠস্বরে, টেক এইম। রাইফেলের নলের ওপর দিয়ে গ্রেবার দেখতে পেল রাশিয়ান বৃদ্ধের শুভ্র দাড়ি আর নীল চোখ দুটো। দৃষ্টির কেন্দ্র থেকে মুখটা যেন দুদিকে ভাগ হয়ে গেছে। গ্রেবার রাইফেলের নলটা একটু নিচের দিকে নামিয়ে নিল। এদিক থেকে বুকই সবচেয়ে ভালো। গ্রেবার আর চোখে তাকিয়ে দেখল হির্শল্যান্ডের রাইফেলের মুখ অনেকটা উঁচুর দিকে তোলা রয়েছে। গ্রেবার ফিসফিস করে বলল, মুয়েকে তোমাকে লক্ষ্য করছে, বুকের কাছে গুলি করার চেষ্টা করো। হির্শল্যান্ড রাইফেলের নলটা একটু নিচের দিকে নামিয়ে নিল। ঠিক তখনই আদেশ এলো, ফায়ার। ভোরের নিস্তব্ধতা কাঁপিয়ে ছুটে বেরিয়ে গেল 4টে গুলির শব্দ। বৃদ্ধ একটু লাফিয়ে উঠে সামনের দিকে ঝুঁকে এলো। তারপর পেছনে ঘুরে পড়ল, যেন ছায়াছবির রূপলি পর্দায় আয়নার সামনে দাঁড়ানো কোনো মানুষ। হঠাৎ বোঁ করে ঘুরে গেল। বৃদ্ধ ঘাড় গুঁজে পড়ল কবরের ভেতরে। শীর্ণ পা দুটো বেরিয়ে রইল গর্তের বাইরে। অন্য তরুণ দুজন যেখানে দাঁড়িয়েছিল সেখানেই হুমড়ি খেয়ে পড়ল। খালি পাবন দিয়ে একেবারে শেষ মুহূর্তে দুহাত দিয়ে তার মুখটা ঢেকে ফেলেছিল। একটা হাত তার বাহুসন্ধি থেকে মুচড়ে ভাঙা ডানার মতো ঝুলছে। যদিও সামরিক রীতি, তবু কোনো বন্দিরই হাত দড়ি দিয়ে বাঁধা বা চোখ কালো কাপড়ে ঢেকে দেয়া হয়নি। হয়তো কারোর মনেই ছিল না। মেয়েটা পড়েছিল সামনের দিকে এগিয়ে এসে, তখনও মরেনি। দুহাতের ওপর ভর দিয়ে মাথাটা একটু তুলে নিষ্পলক চোখে সৈনিকদের দিকে তাকিয়েছিল। যন্ত্রণায় নীল হয়ে উঠছিল ওর দাঁতে চাপা পাতলা ঠোঁট দুটো। স্টেইনব্রেনারের মুখ দেখে মনে হলো ও যেন ঠিক এই চেয়েছিল, নইলেও পেটে গুলি করত না। বৃদ্ধের পা দুটো দু একবার মৃদু নড়ে স্থির হয়ে গেল। মেয়েটি এবার অস্পষ্ট জড়ানো স্বরে কি যেন বলল। কেউ এক বর্ণও বুঝতে পারল না। বৃদ্ধ বেঁচে থাকলে হয়তো বোঝা যেত। মেয়েটি দুহাতে ভর দিয়ে উঠবার চেষ্টা করল। নীল হয়ে ফুটে উঠেছে
ওর কপালের শিরাগুলো, তবু পারল না। কিন্তু জলজলে নির্নিমেষ চোখের দৃষ্টি ও একবারের জন্যেও সরিয়ে নেয়নি। যন্ত্রণা আর ঘৃণায় মেশা অদ্ভুত এক স্বরে বিড়বিড় করে ও আবার কি যেন বলল। খোলা পিস্তল হাতে মুয়েকে যে কখন ওর পাশে এসে দাঁড়িয়েছে মেয়েটা লক্ষ্যই করেনি। মুয়েকে যখন ঝুঁকে এলো, মুহূর্তের জন্যে ও পিস্তলটা শুধু দেখতে পেল। এক ঝটকায় মাথাটা একপাশে সরিয়ে ও মুয়েকের হাতটা কামড়ে ধরল। মুয়েকে অশ্লীল গালাগালি দিয়ে বাঁ হাত দিয়ে মেয়েটার চোয়ালে প্রচণ্ড জোরে আঘাত করল। মেয়েটা ঘুরে পড়তেই মুয়েকে হাত ছাড়িয়ে নিল এবং চোখের পলক পড়ার আগেই গলার নিচে পিস্তল ঠেকিয়ে গুলি করল। আশ্চর্য! মুয়েলার এই প্রথম যেন বিরক্তিতে ফেটে পড়লেন। একজন সৈনিক হয়ে কোথায় কিভাবে গুলি করতে হয় তাই জানো না? আমি না, হির্শল্যান্ড করেছে স্যার। স্টেইনব্রেনার নির্জলা মিথ্যেটা চালিয়ে দিল। গ্রেবার প্রতিবাদ করল, না, হির্শল্যান্ড ওকে গুলি করেনি। চুপ করো, মুয়েকে চেঁচিয়ে উঠল। তোমাকে কেউ সর্দারি করতে বলেনি। গ্রেবার কোনো কথা বলল না। মুয়েলারের দিকে তাকিয়ে দেখল ওর মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। নিশ্চল প্রতিমূর্তির মতো উনি দাঁড়িয়ে রয়েছেন। মুইকে এবার অন্য রাশিয়ানদের ওপর ঝুঁকে পড়ল। হঠাৎ বুট পায়ে তরুণটির কানের ওপর পিস্তল ঠেকিয়ে ও গুলি করল। মাথাটা সামান্য ঠিকরে উঠেই আবার স্থির হয়ে গেল। মুয়েকে পিস্তলটা খাপে ভরে রাখল, তারপর পকেট থেকে রুমাল বার করে হাতের রক্ত মুছে ফেলল। মুয়েলার বললেন, যাও, দাঁত বসানো জায়গাটা ডেটল দিয়ে ভালো করে ধুয়ে ফেলো। যাচ্ছি স্যার। মুয়েকে চলে গেল। মুয়েলার মৃতদেহগুলোর দিকে তাকিয়ে দেখলেন। মেয়েটার চোখের মণি দুটো তখনও আকাশের দিকে স্থির তাকিয়ে রয়েছে। হঠাৎ কেন জানি অত্যন্ত ক্রুদ্ধ হয়েও উনি স্টেইনব্রেনারকে বললেন, ওর চোখের পাতা দুটো বন্ধ করে দাও। সেদিন রাত্রিরেই মেঘ গর্জনের মতো চাপা অথচ গম্ভীর আওয়াজে দিগন্ত কেঁপে উঠল। মুহুর্মুহু কামানের গোলা বর্ষণে ঝলসে উঠছে আকাশের বুক। 10 দিন আগেই সৈন্যবাহিনীকে যুদ্ধ সীমান্ত থেকে সরিয়ে আনা হয়েছে এখানে। রাশিয়ানরা ক্রমশ এগিয়ে আসছে। দিন দিন সীমান্ত পরিবর্তিত হচ্ছে। এখন প্রকৃতপক্ষে সীমান্ত রেখা বলতে আর কিছু নেই। গত কয়েক মাস ধরেই রাশিয়ান সৈন্যরা আক্রমণ চালিয়ে এগিয়ে আসছে আর জার্মান সৈন্যবাহিনী পিছু হটছে। গুমগুম চাপা আওয়াজে গ্রেবারের ঘুম ভেঙে গেল। দু একবার কান পেতে শুনল, তারপর আবার ঘুমোবার চেষ্টা করল। পারল না। একটু পরেই বুটজোড়া পায়ে গলিয়ে ও বাইরে বেরিয়ে এলো। বাইরে নক্ষত্র খচিত স্বচ্ছ রাত্রি, খুব একটা ঠান্ডাও নেই। ডান দিকে বনাঞ্চলের ওপার থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। মাঝে মাঝে শূন্যে দাউ দাউ করে জ্বলে উঠছে প্যারাশুট। তারপর বড় একটা জেলি মাছের মতো জ্বলতে জ্বলতে নিচের দিকে নেমে যাচ্ছে। আরও দূর থেকে অনুসন্ধানী আলোর তীব্র রেখা আকাশের বুকে বোমারু বিমান খুঁজে বেড়াচ্ছে। গ্রেবার থমকে দাঁড়ালো। তারায় তারায় ভরা নিথর নিস্পন্দ আকাশ। আকাশেও একটাও বিমান দেখতে পেল না, অথচ স্পষ্ট অনুভব করতে পারল হানা দেবার পক্ষে রাতটা উপযুক্ত। ছুটিতে যাওয়া মানুষদের জন্যে রাতটা সত্যি চমৎকার, তাই না? ওর পাশ থেকে কি যেন বলে উঠল। চমকে মুখ ফেরাতেই গ্রেবার দেখতে পেল ইম্মেরমান, হাতে রাইফেল, শান্তির পোশাকে সজ্জিত। যদিও সৈন্যবাহিনীকে সীমান্ত থেকে দূরে সরিয়ে আনা হয়েছে, তবু চারদিকেই ওত পেতে রয়েছে গেরিলারা। তাই রাত্রিরেও এই সতর্ক পাহারার ব্যবস্থা। ইম্মেরমান ওর গা ঘেঁষে দাঁড়ালো। কি ব্যাপার গ্রেবার, এত তাড়াতাড়ি যে চলে এলে? তোমার তো পাহারা দেবার পালা শুরু হতে এখনো 8 ঘন্টা বাকি। যাও যাও, আর খানিকটা ঘুমিয়ে নাও, বরং সময় এলে আমি তোমাকে জাগিয়ে দেব। না, ঘুম আর আসবে না। কেন, ছুটির খবর শুনেই ঘুম চটে গেছে বুঝি? ইম্মেরমান চোখ মিটমিট করে হাসল। তবে যাই বলো, আজকের দিনে ছুটি পাওয়া নেহাত বরাতের ব্যাপার। বরাতের চেয়ে খুঁটির জোর দরকার বেশি। তাছাড়া অনেকদিন আমি কোনো ছুটি পাইনি। অবশ্য শেষ মুহূর্তেও ওরা আমার ছুটি বাতিল করে দিতে পারে। আগে 3-3 বার ঠিক একই জিনিস ঘটেছে। যাব বলে সবে পা বাড়িয়েছি, এমন সময় জরুরি খবর এলো এখন যাওয়া চলবে না। এখানে কিছুই অসম্ভব নয় গ্রেবার। তোমার কতদিনের ছুটি পাওনা আছে?
পাওনা তো অনেক দিনের, প্রতিবারই কোনো না কোনো ফ্যাঁকড়া বাঁধিয়ে আটকে দিয়েছে। শেষবার তো মরতে মরতেই বেঁচে গেলাম। সেটা তোমার মনের জোর, গ্রেবার। মনের জোরেই আমাদের মতো সৈনিকরা বীরের গৌরব অর্জন করার জন্যে টিকে থাকি। নইলে কামানের গোলা আর সৈনিকের মৃত হাড়ে রাইথের মাটি আরও 1000 বছরের জন্য উর্বর হয়ে উঠত। গ্রেবার চকিতে ওর মুখের দিকে এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিয়ে ডাইনে বাঁয়ে তাকালো। ইম্মেরমান ওর ভঙ্গি দেখে হেসে ফেলল। ভয় নেই, সবাই এখন নাক ডাকাচ্ছে, এমনকি স্টেইনব্রেনারও। না, আমি সে কথা ভাবছি না। মুখে না বললেও গ্রেবার ঠিক ওই ভয়টাই করছিল, আশেপাশে কেউ আছে কিনা। ইম্মেরমান আবার হাসল। দোষ শুধু তোমার একার নয়, গ্রেবার। ভয় এখন আমাদের মজ্জায় মজ্জায় ঢুকে গেছে। সত্যি, আমাদের এই গৌরবোজ্জ্বল যুগে বর্ষায় ব্যাঙের ছাতার মতন যে হারে গুপ্তচর গজিয়ে উঠছে, তাতে অবশ্য ভয় পাবারই কথা। গ্রেবার বিরক্ত হলো। এতই যদি বোঝো, স্টেইনব্রেনারকে এড়িয়ে চললেই পারো। ইম্মেরমান চটে উঠল। বাঞ্চতের মুখে আমি মুতে দিই। ও আমার চেয়ে বেশি ক্ষতি করতে পারে তোমার, কেননা ওকে আমি থোড়াই কেয়ার করি। কেউ কেউ আমাকে ভালোবাসে, তাতেই আমি খুশি। তাছাড়া খুব বেশি লেজ নাড়ানাড়ি আমি একটুও পছন্দ করি না। গ্রেবার কোনো কথা বলল না। মনে মনে ও রাজনীতির প্রসঙ্গটা এড়িয়ে চলতে চাইছিল। ছুটির আগে নতুন করে কোনো বিপদাপদ ঘটুক, এটা ওর পছন্দ নয়। যদিও ইম্মেরমান ঠিকই বলেছে, অবিশ্বাস আর সন্দেহ তৃতীয় রাইখের সবচেয়ে বড় যোগ্যতা। আজ আর কেউ কোথাও নিরাপদ নয়, কিন্তু কেউ যখন সত্যি নিরাপদ নয়, তখন তার মুখ বন্ধ করে রাখাই ভালো। ইম্মেরমান বোধহয় গ্রেবারের মানসিক অবস্থাটা উপলব্ধি করতে পেরেছিল। তাই ও প্রসঙ্গ আর উত্থাপন না করে জিজ্ঞেস করল, শেষ কবে তুমি বাড়ি গিয়েছিলে? 2 বছর আগে। সে তো অনেক দিন। এখন তুমি ফিরে গিয়ে দেখবে অনেক কিছু বদলে গেছে। নতুন করে আর কী বদলাবে, সে তুমি কল্পনাই করতে পারবে না। এই মুহূর্তে একটা আশঙ্কা, একটা আহত যন্ত্রণায় গ্রেবারের বুকের ভেতরটা যেন টনটন করে উঠল। ও জানে আজকের দিনের পৃথিবীতে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে অনেক কিছুই আমূলে বদলে যেতে পারে। এসব কথাও বহুবার ভেবেছে, বহুবারই নিজের মনকে সান্ত্বনা দিয়েছে। এসব ভেবে কিছু লাভ নেই, কেবল নিজেই নিজেকে কষ্ট দেওয়া। তাই এ অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কেমন করে জানলে? তুমি তো আর ছুটিতে ছিলে না। নিশ্চয়ই না, তবু জানি। স্বাভাবিকভাবে যা জানা যায়, শাস্তি শিবিরে তার চেয়ে অনেক বেশি কিছু শোনা যায়। হাঁটতে হাঁটতে ওরা অনেকটা পথ এগিয়ে এসেছিল। গ্রেবার এবার থমকে দাঁড়ালো। এই মুহূর্তে ওর যেন কিছুই ভালো লাগলো না। কেন ও বাইরে এলো? ও তো কারোর সঙ্গে কথা বলতে চায়নি। চেয়েছিল একটু একলা থাকতে, নিরিবিলি, সম্পূর্ণ একা। ঠিক এখানে নয়, এখানের গোলাবারুদ আর রক্তের গন্ধ থেকে দূরে, বাড়িতে। ভেবেছিল ছুটির 3টে সপ্তাহ সম্পূর্ণ একা স্বপ্নাচ্ছন্ন আবিল একটা ভাবনার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবে। অনেক কিছু ও ভাবতে চায়। এখন অনেক কিছু সম্পর্কে ওকে ভাবতে হবে। তার আগে নিজেকে একটু নির্জন দূরত্বে সরিয়ে নিতে হবে। আমার পাহারা দেবার সময় হয়ে এলো। আমি পোশাকটা পাল্টে এক্ষুনি ফিরে আসছি। গ্রেবার ফিরে চলল। হঠাৎ মনে পড়ায় ইম্মেরমান দূর থেকে চেঁচিয়ে বলল, জাওয়েরকেও জাগিয়ে দিও। সারা রাত ধরে আকাশে আকাশে চলল বুক কাঁপানো গুরু গুরু তোপধ্বনি। প্রতি মুহূর্তেই আরক্তিম হয়ে ঝলসে উঠছে দিগন্তের বুক। গ্রেবার অপলক চোখে সেদিকে তাকিয়ে রইল। 1941 সালের গোড়ার দিকে ফুরার ঘোষণা করলেন, আমরা দুর্বার গতিতে এগিয়ে চলেছি। সবাই তা বিশ্বাস করল। 42 সালেও তিনি আবার ঘোষণা করলেন, আমরা অপরাজেয়। তখনও সবাই বিশ্বাস করল। তারপর হঠাৎ মস্কো আর স্তালিনগ্রাদের সীমান্তে এলো এক অভাবনীয় সময়। তখন থেকে আর এক চুলো এগোনো গেল না, ঠিক যেন ভেলকির খেলা। সেদিন রাশিয়ার সবকটা কামান একসঙ্গে গর্জন করে উঠেছিল, কেঁপে উঠেছিল ইউরোপের প্রতিটা আকাশ। আর তার সে গুরু গুরু ধ্বনি প্রতিধ্বনিতে ডুবে গিয়েছিল ফুরারের উদাত্ত কণ্ঠস্বর। তারপর থেকে একটিবারের জন্যেও থামেনি মেঘমন্দ্রিত কামানের গর্জন, বিমানের ব্যস্ত তৎপরতা। সেদিন থেকে জার্মান সৈন্যবাহিনী পিছু হটতে শুরু করল। কিছু বুঝে ওঠার আগেই গুজব রটে গেল, জার্মান বাহিনী বিধ্বস্ত হয়ে গেছে। অনেকেই আত্মসমর্পণ করেছে।
এবং বাকি অপরাজেয় বীরেরা পালিয়ে পিঠ বাঁচাচ্ছে। ঠিক যেমন কায়রো সীমান্তে মার খেয়ে জার্মান সৈন্যবাহিনীকে একদিন পালিয়ে আসতে হয়েছিল আফ্রিকা থেকে। গ্রেবার গ্রামের দিকে দিয়ে ঘুরে চলল। জ্যোৎস্নাবিহীন আবছা আলোয় সবকিছু কেমন যেন অদ্ভুত অবাস্তব মনে হচ্ছিল। এলোমেলো তুষার পড়ছে, বাড়িঘর, উঁচু নিচু টিলাগুলো মনে হচ্ছে দূরে, আর দূরের অরণ্যটা তার স্বাভাবিক দূরত্বের চেয়ে মনে হচ্ছে যেন অনেক কাছে। গ্রেবারের মনে হলো বাতাসে কোথায় যেন একটা রহস্য, একটা অজানা আতঙ্ক ওত পেতে রয়েছে। হঠাৎ ওর গাটা ছমছম করে উঠল। 1940 সালের ফ্রান্স, তখন গ্রীষ্মকাল, প্রতিরোধের শেষ খুঁটিটাও নড়ে গেছে। প্যারিস তখন হাতের বাইরে, বাঁধভাঙা বন্যার মতো ঢুকে পড়েছে ফ্যাসিস্ট বাহিনী। বিশৃঙ্খল শহরের অলিতে গলিতে শোনা যাচ্ছে স্তুকাসের উন্মাদ আস্ফালন। ভীত সন্ত্রস্ত নরনারী, শিশু, বৃদ্ধ, দল ভেঙে ফেরা সৈনিক আর যানবাহনে প্রতিটি রাস্তার অবস্থা তখন নাভিশ্বাসটা মুমূর্ষু মানুষের মতো। ভরা গ্রীষ্ম, ঢেউ খেলানো মাঠের পর মাঠ, অরণ্য, প্রান্তর পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। তারপরেই রূপলি আলোয় ঝলমল করা রূপসী শহর প্যারিস। তার রাজপথ, জনপথ, তার দোকানপাট, তার রেস্তোরাঁ, রাইফেলের শব্দবিহীন সবকিছুই আমাদের জন্য উন্মুক্ত, অবারিত। তখন কি ও এসব কিছু ভেবেছিল? তখনও কি তার বুকের ভেতরটা এমন নিঃশব্দ যন্ত্রণায় ভরে উঠেছিল? না, যুদ্ধলিপ্সু শত্রুর সঙ্গে জার্মানি সেদিন ছিল একই সুতোয় গাঁথা। তাই তখন সবকিছুই মনে হয়েছিল বুঝি স্বাভাবিক। তারপর আফ্রিকায় সাঁজোয়ার যান্ত্রিক আওয়াজ, আর তারা ভরা আকাশের নিচে মরুভূমির মধ্য দিয়ে ওরা তখন দুর্বার গতিতে এগিয়ে চলেছে। প্রতিদিনই দূরত্ব আসছে কমে। তখন কেউ ভেবেছিল? না, এমনকি সেখান থেকে পিছু হটে আসার সময়েও না। আফ্রিকা আর বিদেশি ভূখণ্ডের মাঝে ভূমধ্যসাগর পেরিয়ে ফ্রান্স, তারপর সেখান থেকে আবার জার্মানিতে। আচ্ছা, তখন কি ভাবতে পারত একজন সব জায়গায় জিতবে এমন কোনো মানে নেই, তাই না? তারপর এলো রাশিয়া। এখানে আর মাঝখানে কোনো সমুদ্র নেই, ফলে পরাজয়ের গ্লানি মুখে এনে জার্মানি পর্যন্ত পিছু হটে আসতে কোনো অসুবিধেই হলো না। আফ্রিকার মতো এখানের পরাজয় খুব সামান্য নয়, ফিরে আসতে হয়েছিল সমগ্র জার্মান বাহিনীকেই। তখন থেকেই ও ভাবতে শুরু করেছিল, শুধু একা নয়, ওর মতো আরও অনেকেই। এইটাই নিয়ম। যতক্ষণ ওরা বিজয়ী ছিল সবকিছু মনে হতো স্বাভাবিক, আর যা সুসংবদ্ধ নয় তাকে উপেক্ষা করা হতো লক্ষ্যে পৌঁছবার মহতি উদ্দেশ্যের মুখ চেয়ে। লক্ষ্যে পৌঁছবার? কিসের লক্ষ্য? চিরদিনই কি এর একটা দিক অন্ধকারাচ্ছন্ন আর অমানবিক নয়? তাহলে আরও আগে থেকে ও ভাবতে শুরু করলো না কেন? সত্যি কি ও আগে একবারও ভাবেনি? সত্যি কি আগে বহুবারও সন্দেহের দোলায় দোলেনি? সত্যি কি ও তার ব্যর্থ হতাশাকে বারবার মুছে ফেলতে চায়নি? কার যেন কাশির শব্দে গ্রেবার চমকে ফিরে তাকালো। দেখল ধসে পড়া বাড়িগুলোর পাশ দিয়ে জাওয়ের বড় বড় পা ফেলে ওর দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই প্রচণ্ড একটা বিস্ফোরণের শব্দে দক্ষিণের আকাশ থরথর করে কেঁপে উঠল। ঠিকরে লাফিয়ে উঠল দাউ দাউ আগুনে লেলিহান শিখা। এটা কি রাশিয়ানদের গোলা বলে তোমাদের মনে হয় জাওয়ের? এই যে এক্ষুনি যেটা ফাটল। জাওয়ের মাথা নাড়ল। না, ওটা আমাদের আমাদের ইঞ্জিনিয়াররা ডিনামাইট দিয়ে জায়গাটা উড়িয়ে দিচ্ছে। তার মানে আমাদের আরও পিছু হটে যেতে হবে? তাছাড়া আর কি? দুজনে চুপচাপ দাঁড়িয়ে রইল। একটু নিস্তব্ধতার পর জাওয়ের বলল, দীর্ঘদিন কোথাও একটা গোটা বাড়ি চোখে পড়ল না। কেন? গির্জার পাশে কমান্ডারের বাড়িটা? ওটা এখনো কিছুটা অক্ষত অবস্থায় রয়েছে। ওটাকে অক্ষত অবস্থা বলে না। সারা দেয়াল মেশিনগানের গুলিতে শতচ্ছিদ্র। ছাদটা জ্বলে গেছে, পরিবর্গা ঝুলে পড়েছে। জাওয়ের গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল। বাড়ি তো দূরের কথা, এ অঞ্চলে কোথাও না গাছ, না একটা অক্ষত রাস্তা, কিছুই চোখে পড়ল না। আমিও দেখিনি। জাওয়ের ঠোঁট টিপে হাসল। খুব শিগগির দেখবে বাড়ি গিয়ে। ধন্যবাদ। আকাশের বুক রাঙিয়ে ওঠা গনগনে অগ্নিশিখার দিকে তাকিয়ে জাওয়ের চিত্তারপ্রীতের মতো দাঁড়িয়ে রইল। রাশিয়াকে আমরা কিভাবে ধ্বংস করছি, মাঝে মাঝে কথাটা মনে হলে আমার ভীষণ খারাপ লাগে। আচ্ছা,
ওরা যদি আমাদের সীমান্ত অতিক্রম করতে পারে তাহলে কি করবে? এ সম্পর্কে তুমি কিছু ভেবেছ? না, আমি ভেবেছি। একটু নীরবতার পর জাওয়ের বলল, পূর্ব প্রুশিয়ায় আমাদের একটা খামার বাড়ি আছে। আমার স্পষ্ট মনে পড়ে 14 সালে রাশিয়ানরা যখন এলো, আমরা তখন সেখানে পালিয়ে গিয়েছিলুম। তখন আমার বয়স মাত্র 10 বছর। সীমান্ত থেকে প্রুশিয়া এখনো অনেক দূরে। তাও অবশ্য ঠিক, কিন্তু স্পষ্ট করে কিছুই বলা যায় না। তোমার মনে পড়ে গ্রেবার, গোড়ার দিকে আমরা কি দ্রুত এগিয়ে গিয়েছিল? না, আমি তখন আফ্রিকায় ছিলুম। জাওয়েদ দক্ষিণের আকাশে তাকালো। রূপকথার মতো চোখের নিমেষে কে যেন টকটকে লাল আগুনের একটা দেয়াল তুলে দিল আকাশে। আর তখনই শোনা গেল পরপর ভারী কয়েকটা বিস্ফোরণের আওয়াজ। তুমি জানো ওখানে আমরা কি করছি? একবার কল্পনা করো, ঠিক একই জিনিস যদি রাশিয়ানরা আমাদের দেশে করে, তখন আর কোনো চিহ্ন থাকবে? ওরা এখনো সীমান্ত থেকে অনেক দূরে। তুমি ফুরারের বক্তৃতা শুনেছ? পরশুদিন আমি শুনেছি, গোপন অস্ত্র না এসে পৌঁছানো অবধি আমরা সীমান্ত রেখা সংক্ষিপ্ত করব, তারপর সুযোগ বুঝে আবার ঝাঁপিয়ে পড়ব। আরে রাখো তোমার। জাওয়ের অশ্লীল একটা খিস্তি দিল। ওসব ছেঁদো কথায় আজকাল আর কারুর চিড়ে ভেজে না। একটা কথা তোমাকে আমি বাজি রেখে বলতে পারি, যখনই ওরা সীমান্ত অতিক্রম করবে, আমরা তখন ওদের সঙ্গে সন্ধি করতে বাধ্য হব। কেন? কেন আবার কি? নইলে আমাদের মতন ওরাও জার্মানিকে জ্বালিয়ে পুড়িয়ে শ্মশান করে দেবে। কিন্তু ওরা যদি সন্ধি করতে রাজি না হয়? কারা? রাশিয়ানরা? কেন রাজি হবে না? আমরা প্রস্তাব করলেই ওরা রাজি হবে। যুদ্ধের চেয়ে শান্তিকে ওরা বেশি ভালোবাসে, আর যুদ্ধ বন্ধ হলে আমরাও মুক্তি পাব। ওরা শান্তি চাইতে পারে তখনই আমরা যদি নিঃশর্ত আত্মসমর্পণ করি। তারপর ওরাই সমস্ত জার্মানি অধিকার করবে, এবং সে মুহূর্তে তুমি তোমার খামার বাড়িটাও হারাবে। অল্পক্ষণের জন্যে জাওয়ের বিহ্বল চোখে তাকিয়ে রইল। তারপর বলল, তোমার কথা মেনে নিলেও আমরা যদি আত্মসমর্পণ করি, তাহলে ওরা আর কিছু ধ্বংস করবে না। আর চোখে ও গ্রেবারের মুখের দিকে তাকালো। ওদের দেশ তো বিধ্বস্ত হয়েছেই, কিন্তু আমরা থাকবো অক্ষত। তারপর একসময় না একসময় ওরা জার্মানি ছেড়ে চলে যাবে। পারতপক্ষে তখন আমরাই হব জয়ী। গ্রেবার কোনো উত্তর দিল না। ভাবল, বেশ তো, এতক্ষণ ভালো মানুষের মতো চুপচাপ ছিলাম, কেন আবার এসব বলতে গেলাম? তাছাড়া অহেতুক তর্ক করে কি লাভ? সবাই জানে এরকম একটা মারাত্মক পরিবেশে এ ধরনের কথা বলা যেমন বিপজ্জনক তেমনি তুচ্ছ। তাই ও আর কোনো কথা বলল না। উল্টো পথে গ্রেবার ধীরে ধীরে এগিয়ে চলল। তুষারগলা খানাখন্দগুলো পেরিয়ে যাবার জন্যে মাঝে মাঝে তক্তা পাতা। খুব সন্তর্পণে পেরোতে না পারলে পিছলে পড়তে হবে সোজা গাড্ডায়। গির্জাটা এবার ওর চোখে পড়ল। চূড়াটা উড়ে গেছে। বুলেটে বুলেটে সারা দেয়াল পোকায় কাটা পুরনো পোশাকের মতো ক্ষতবিক্ষত। দরজার কপাট দুটো হাট করে খোলা। এর ভেতরেই রাখা হয়েছে লেফটেন্যান্ট রাইকের মৃতদেহ। সন্ধ্যের আগে আরও দুটো মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কমান্ডার রায়ের আদেশে ওদের 3 জনকে আগামীকাল ভোরে সামরিক মর্যাদায় কবর দেয়া হবে। অন্য দুজনের মধ্যে একজন লান্স কর্পোরাল। তাকে শনাক্ত করা যায়নি। চোখ মুখ গলে গেছে, পেটের কাছটা হাঁ হয়ে রয়েছে, অন্ত্রটা নেই। খুব সম্ভব শিয়াল কিংবা ইঁদুরের কাজ। কিন্তু মাটির অত নিচে থেকে ওরা পেল কি করে? দরজার কপাট দুটো টেনে নিয়ে গ্রেবার এগিয়ে চলল। ধ্বংসস্তূপের আনাচে কানাচে চাপ চাপ অন্ধকার। আবছা আলোয় ভুতুরের ছায়াগুলো যেন নড়ছে। গাটা ওর ছ্যাঁত করে উঠল। অনেক অনেক দূর কোনো গ্রাম থেকে ভেসে আসছে কুকুরের ডাক। গ্রেবার খোঁড়া কবরের ঢিপিটার ওপর উঠে এলো। রাইকের জন্য খোঁড়া গর্তটা এত চওড়া যে 2 জন মৃত সৈনিককে অনায়াসে পাশাপাশি শুইয়ে দেয়া যায়। ও কান পেতে শুনল গর্তে জল চুইয়ে পড়ার টিপ টিপ শব্দ। যার যার নাম লেখা ক্রুশগুলো গর্তের মধ্যে আলতো করে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যাতে পরে কারো চিনতে কোনো অসুবিধা না হয়। কিন্তু সে আর কতক্ষণের জন্যে?
হয়তো আর কদিনের মধ্যেই গ্রামটা আবার রণাঙ্গনে পরিণত হয়ে যাবে। ফিরে আসার সময় পায়ের চাপে কিছু মাটি ঝুরঝুর করে গিয়ে পড়ল গর্তে। জলের মধ্যে শব্দ হলো ছলছল ছলাৎ। রেবার ফিরে চলল। চারদিক নিস্তব্ধ নিঝুম। কোথাও কোনো আলো নেই, নাই উত্তাপ। সবকিছুই কেমন যেন অপরিচিত মনে হলো। মনে হলো নিস্পন্দ, নিথর আর মৃত্যুলীন। মৃত্যুর সংখ্যা এখন কম নয়। গোড়ার দিকে রাশিয়ানদের সংখ্যা ছিল অনেক বেশি, কিন্তু শেষের দিকে নিজেদের সংখ্যাই বাড়তে লাগলো ক্রমশ। ফলে সেনাবাহিনীকে এখন প্রায়ই নতুন করে সাজাতে হচ্ছে নবাগত রংরুটদের নিয়ে। কমতে কমতে পুরনো কমরেডদের সংখ্যা এখন এসে দাঁড়িয়েছে একেবারে তলানিতে। ওর পুরনো দিনের সঙ্গীদের মধ্যে টিকে আছে কেবল 4th কোম্পানির কমান্ডার ফ্রেজেনবুর্গ। অন্যেরা হয় মরে গেছে, না হয় বদলি হয়ে গেছে, না হয়তো হাসপাতালে পড়ে পড়ে পড়ছে। নেহাত যাদের কপাল ভালো, পঙ্গু হয়ে সেনাবাহিনী থেকে বিদায় নিয়েছে। সত্যি, এখানকার সবকিছু অদ্ভুত। বহুরূপীর মতো ক্ষণে ক্ষণে কেবলই রং পাল্টে চলেছে। পায়ের শব্দে গ্রেবারের চমক ভাঙল। দেখল জাওয়ের হনহন করে ওর দিকে এগিয়ে আসছে। কি ব্যাপার জাওয়ের, কিছু হয়েছে নাকি? না, মানে একটু আগে মনে হলো কাদের যেন পায়ের শব্দ শুনতে পেলুম। সে কি, কোথায়? গির্জার সামনের খোলা মাঠটায়। ও, নির্ঘাত সেই মানুষ খেকো ইঁদুরগুলো মরার গন্ধে গির্জার চারপাশে ঘুরঘুর করছে। তাই হবে। জাওয়েরের আড়ষ্ট ভাব দেখে স্পষ্টই বোঝা গেল ও রীতিমতো ভয় পেয়েছিল। এবার একটু আশ্বস্ত হলো। গেরিলাদের কবরের উঁচু উঁচু ঢিপিগুলোর দিকে তাকিয়ে ও বলল, যাক, শেষ পর্যন্ত ওরা তবু কবরের মাটি পেল। হ্যাঁ, যেহেতু আমরা ওদের কবর ওদের দিয়েই খোঁড়াতে বাধ্য করিয়েছি। জাওয়ের খানিকক্ষণ চুপ করে রইল। তারপর বুক খালি করে গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল। ওরাও একদিন ঠিক এমনিভাবে আমাদের কবর আমাদেরই খোঁড়াতে বাধ্য করাবে। রেবা চকিতে ওর মুখের দিকে তাকালো। জাওয়ের অনেক দিনের পুরনো সৈনিক এবং অনেকের চেয়ে কমই ভাবপ্রবণ। তবু ওর মনে হলো দিনের চেয়ে রাত্রে মানুষের ভাবনার স্পষ্ট একটা তারতম্য আছে, যা দিনে চারিত্রিক রূঢ়তার চেয়ে অনেক কোমল, যা রাত্রে অনেক সহজে উচ্চারণ করা যায়। কেননা ঠিক এই কথাটাই যতবার ঘুরে ফিরে ওর বুকের মধ্যে দানা বাঁধতে চেয়েছিল, ও ততবারই চেয়েছিল তাকে নির্মমভাবে মুছে ফেলতে। বোধহয় সম্পূর্ণ পারেনি, নইলে রাত্রির ভাবনা তার বুকের অতল থেকে টেনে আনত না এই গভীর দীর্ঘশ্বাস। হ্যাঁ, অপরের যন্ত্রণা কেউ বুঝতে পারে না, সে যখন নিজেই নিজের গাধার গলার ফাঁস দিয়ে ঝুলিয়ে মারে। থাকবে, এখনো যখন তেমন কিছু ঘটেনি, তখন এসব না ভাবাই ভালো। তা তো বটেই। জাওয়ের বিহ্বল চোখে ওর মুখের দিকে তাকিয়ে কথাটার ওজন বোঝার চেষ্টা করল। বিশেষ করে আমরা দুজনই যখন এই যুদ্ধ শুরু করিনি, বা আমরা যখন এই যুদ্ধের জন্য দায়ী নই, আমরা কেবল আমাদের কর্তব্য পালন করে চলেছি, তাই কি না বলো? হ্যাঁ, অনেকটা তাই। গ্রেবার তার ক্লান্ত আয়ত চোখের দৃষ্টি মেলে দিল দূর অন্ধকারের দিকে।